শুরুতেই আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাজে আম্পায়ারিং নাকি নিজেদের ভুলেই দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ? দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে সুপার 8-এর লড়াইয়ে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের হাতে। তবে এই দুটি সুযোগের একটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশি টাইগাররা। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেই ভরাডুবিতে আবারও নৌকা ভাসালো বাংলাদেশের খেলোয়াড়রা। 21তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, একই সাথে সুপার 8-এ যেতে বাংলাদেশের কতটুকু সম্ভাবনা রয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 10 জুন সোমবার। 10 জুন সোমবার টি-20 ক্রিকেট বিশ্বকাপে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র 4 রানে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। তো আজকের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, যার কারণে প্রথম ইনিংসে বল করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে মাত্র 113 রান সংগ্রহ করে। 114 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা 20 ওভারে 7 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে। আর এতেই বাংলাদেশ 4 রানের পরাজয় বরণ করে টি-20 ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে। তো যাই হোক, টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 55টি ম্যাচের মাঝে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে 21তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 21তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নিই পয়েন্ট টেবিল, এরপর সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, একই সাথে দেখে নেব বাংলাদেশের কতটুকু সম্ভাবনা রয়েছে সুপার 8-এ কোয়ালিফাই করার। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো যেহেতু আজকে শুধুমাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ, যার কারণে পয়েন্ট টেবিলে বাকি যে গ্রুপ রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এই তিনটি গ্রুপের পয়েন্ট টেবিলের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাই তো আপনারা গত ভিডিও, আমাদের পয়েন্ট টেবিলের গত ভিডিও দেখলে আপনারা গ্রুপ এ, বি, সি পয়েন্ট টেবিল আপডেটটা পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র বাংলাদেশ বা গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখবো। তো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শেষে গ্রুপ ডি তে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচে তারা হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নিট রান রেট -0.777। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি নেপাল। নেপালের নিট রান রেট -0.539। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডস দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং নেদারল্যান্ডস এর নিট রান রেট +0.024। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং বাংলাদেশের নিট রান রেট +0.075। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে। 3 ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট পেয়েছে 6 এবং দক্ষিণ আফ্রিকার বর্তমান নিট রান রেট +0.603। তো এই ছিল কিন্তু বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে পয়েন্ট টেবিল। তো এখানে দেখতে পাচ্ছেন গত ম্যাচ পর্যন্তও কিন্তু বাংলাদেশের পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান ছিল, আজকেও 2 নম্বরে অবস্থান করতেছে বাংলাদেশ। এবং দক্ষিণ আফ্রিকা 1 নম্বরে ছিল, দক্ষিণ আফ্রিকা 1 নম্বরে রয়েছে, নেদারল্যান্ডস 3-এ ছিল, 3-এই রয়েছে। তো এখানে মূলত বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তবে নিট রান রেটের কিছুটা পিছিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ। তারপরেও কিন্তু বাংলাদেশের অবস্থান রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। তো বাংলাদেশ আজকের ম্যাচটা যদি জিততে পারতো, বাংলাদেশের কিন্তু জেতা উচিত ছিল আজকের ম্যাচটি। তো আপনারা অনেকে কিন্তু বলবেন যে বাজে আম্পায়ারিং এর কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে, তাওহিদ হৃদয়ের যে আপনার উইকেটটা দিয়েছে এটি হলো আম্পায়ার্স কল ছিল, এটি উইকেট হয় না। উইকেটটা দিয়েছে, মানলাম তাওহিদ হৃদয়ের উইকেটটা হয় না। এরপর আপনার লেগ বাই মাহমুদুল্লাহ রিয়াদের যে আপনার একটা আম্পায়ার একটা আউট দিয়েছিল, আপনার বোলার আবেদন খুব একটা আবেদন করেনি। কমেন্ট্রি বক্সেও কিন্তু বলতেছিল যে 50% আবেদনেতেই কিন্তু আপনার আম্পায়ার্স আউট দিয়েছে, তবে এটা কিন্তু মিসিং ছিল। সেটাতে আবার লেগ বাই হয়েছিল, সেখানে কিন্তু 4 রান পেতো বাংলাদেশ। তো সেই 4 রান পেলে অবশ্যই বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততো। তবে তারপরেও কিন্তু বলতে হবে বাংলাদেশের হাতে এটা ব্যতীতও কিন্তু বাংলাদেশের সুযোগ ছিল ম্যাচটি জেতার। 30 বল 5 ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল কিন্তু 31 রান। 30 বলে যখন বাংলাদেশের 31 রান লাগে, তখনও কিন্তু আপনার বাংলাদেশের মাঠে তখন কিন্তু তাওহিদ হৃদয় কিন্তু ছিল। তো বাংলাদেশের তখন 4 উইকেট ছিল, কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরেছে। তো এরপর কিন্তু আপনার 12 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল কিন্তু 18 রান। সেখান থেকেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা আপনার কাম ব্যাক করতে পারেনি, শেষ পর্যন্ত 4 রানে হেরেছে। তো আমি বলবো বাজে আম্পায়ারিং হয়েছে, এটা এটা মানতে হবে যে আম্পায়ারের ভুল ছিল। তারপরেও কিন্তু আমি বলবো যে বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত ছিল এবং বাংলাদেশের হাতে কিন্তু উইকেট ছিল। বাংলাদেশ যদি আগ্রাসন নিয়ে খেলতো,
17 ওভার থেকে যদি বাংলাদেশ একটু ব্যাট চালানোর চেষ্টা করতো, তাহলে কিন্তু বাংলাদেশ আরো বেশ কিছু রান কিন্তু আগাতে পারতো। বাংলাদেশ কিন্তু সেই কাজটি করেনি, তারা কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু ব্যাট তুলে মারতে পারেনি। জাকের আলী আনিক, যার হাতে কিন্তু নায়ক হওয়ার একটা সুযোগ এসেছিল, তিনি কিন্তু খলনায়ক হয়ে মাঠ ছেড়েছেন। নায়ক হওয়ার সুযোগ ছিল, খলনায়ক হয়ে কিন্তু মাঠ ছেড়েছেন। তো জাকের আলী আনিক তিনিও কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা করেছেন শেষ পর্যন্ত। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ বলটা যখন আউট হলো, ওটা ওটা মাহমুদুল্লাহ রিয়াদ যখন হিট করেছে, তখনই কিন্তু একটা আত্মবিশ্বাস সকল পেয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে, 6টা হয়তো বা হয়ে গেছে। কিন্তু কপালের জোরে বা দুর্ভাগ্যবশত কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচটা দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু অবাক যে উইকেটটা চলে গেল। তো সর্বোপরি আমি এটাই বলবো যে বাংলাদেশের হাতে ম্যাচ জেতার সুযোগ ছিল, বাংলাদেশের হাতে উইকেট ছিল, কিন্তু হয়তোবা সুষ্ঠু পরিকল্পনার কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। শেষ পর্যন্ত উইকেট থাকার পরেও কিন্তু তাদেরকে এই লো স্কোরিং ম্যাচটা হারতে হলো, হয়তোবা সুষ্ঠু কোনো পরিকল্পনার কারণে। তো চলুন এখন আমরা দেখি, যদিও বাংলাদেশ হেরেছে, এখন করার কিছু নেই, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। বোলাররা ভালো করেছে, এটা মানতে হবে। আপনারা হয়তো বলবেন যে পিচের কারণে আপনার বা মাঠের উইকেটের কারণে আপনার বোলাররা সুবিধা পেয়েছে। এটি বললে ভুল হবে, বাংলাদেশের বোলাররা আসলেও ভালো করেছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অতটাও খারাপ না যে আপনার বাংলাদেশের বোলাররা পিচের সুবিধা নিয়ে তাদেরকে ঘায়েল করবে। তো এখানে কিন্তু আপনারা প্রশ্ন তুলতে পারেন না যে বাংলাদেশের বোলাররা উইকেটের সুবিধা নিয়ে দক্ষিণ আফ্রিকাকে 113 রানে অল আউট করেছে। তো এখানে বাংলাদেশের বোলারদেরকে অবশ্যই কিন্তু সাধুবাদ জানাতে হবে, বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে এখানে। কিন্তু ব্যাটসম্যানরাই কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে পারেনি। নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু আহ শুরুর দিকে একটু ভালো, মানে একটা ছক্কা হাঁকিয়ে নিজেকে যে এতটা কনফিডেন্স ফিল করতেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উইকেটটা বিলিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত। তো সে সকল আলোচনা বাদ রেখে এখন আমরা দেখি বাংলাদেশের কতটুকু সুযোগ বা সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের সম্ভাবনার যে তীর বা সম্ভাবনার যে পথ বা সুপার 8-এ খেলার যে রাস্তা, বাংলাদেশের রোড ম্যাপ, সেটা হলো এইরকম এখন, যে যেহেতু আপনার এখানে দক্ষিণ আফ্রিকা, তারা কিন্তু আপনার 6 পয়েন্ট ইতিমধ্যে অর্জন করেছে, এবং দক্ষিণ আফ্রিকার হাতে একটি ম্যাচ রয়েছে, নেপালের বিপক্ষে ম্যাচটা রয়েছে। তো দক্ষিণ আফ্রিকা সুপার 8-এ কোয়ালিফাই করবে নিশ্চিত থাকেন। এখন একটি মাত্র স্লট ফাঁকা থাকতেছে, সেই একটি মাত্র স্লটের বিপক্ষে কিন্তু লড়াই করতেছে বাংলাদেশ নেদারল্যান্ডস। বাংলাদেশ নেদারল্যান্ডস, অপরদিকে নেপালের হাতেও কিন্তু আপনার 6 পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে নেপাল যে 6 পয়েন্ট অর্জন করতে পারবে এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই আমরা ধরে নেব বাংলাদেশ ও নেদারল্যান্ডস এই দুটি দল সুপার 8-এ যাওয়ার লড়াই বর্তমানে রয়েছে গ্রুপ ডি-তে D2 হিসাবে। তো এখানে কিন্তু বাংলাদেশের যে লড়াই, এটা এখন কঠিন হলো। বাংলাদেশ যদি আজকে জিততো তাহলে পথটা সহজ হয়ে যেত, কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচটা হারার কারণে বাংলাদেশের পথটা কঠিন হয়েছে। এক্ষেত্রে অবশ্যই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে, বাংলাদেশ যদি এখন নেদারল্যান্ডসকে হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের পয়েন্ট হবে 4, এবং বাংলাদেশের হাতে আরো একটি ম্যাচ থাকবে নেপালের বিপক্ষে। তো আশা করা যাচ্ছে নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিতবে। তাহলে যদি নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারাতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পয়েন্ট তাহলে হয়ে যাবে কিন্তু 6। তাহলে বাংলাদেশ নেপাল ও নেদারল্যান্ডসকে যদি হারায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 6। তাহলে বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারালে নেদারল্যান্ডসের কোনোভাবে পয়েন্ট 6 হতে পারবে না। তাহলে কিন্তু বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারায়, তাহলে কিন্তু বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করার একটা বড় সম্ভাবনার পথ কিন্তু উন্মোচন হবে বাংলাদেশের। কেননা বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারালে নেদারল্যান্ডসের পয়েন্ট কোনোভাবে 6 হবে না, নেদারল্যান্ডসের পয়েন্ট সর্বোচ্চ 4 হবে। যেহেতু নেদারল্যান্ডসের পয়েন্ট সর্বোচ্চ 6 হতে পারবে না, সেক্ষেত্রে বাংলাদেশ নেপালকে হারালেই কিন্তু বাংলাদেশের পয়েন্ট 6 হবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সুপার 8-এ কোয়ালিফাই করবে। তো বাংলাদেশ আজকের ম্যাচটা হেরেছে বলেই যে বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করার সম্ভাবনা নেই বা সুযোগ নেই, এমনটি বললে কিন্তু ভুল হবে। তো বাংলাদেশ আজকের ম্যাচটা জেতার ছিল, যার কারণে ম্যাচটা, মানে ম্যাচটা জেতার ছিল কিন্তু ম্যাচটা জিততে পারেনি। এই জন্য কিন্তু সকলেরই মন খারাপ আসলে। এই জন্য কিন্তু আপনারা বলতে পারেন না যে বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে না। তো বাংলাদেশ যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে, আমি আপনাকে বলতেছি, বাংলাদেশ নেদারল্যান্ডসকে যদি হারাতে পারে, তাহলে বাংলাদেশের সুপার 8-এ কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে যাবে। কেননা নেদারল্যান্ডস কিন্তু আপনার 6 পয়েন্ট অর্জন করতে পারবে না বাংলাদেশের কাছে হারলে। আর এদিকে আপনার শ্রীলঙ্কা, তাদের পয়েন্ট তো কোনোভাবে 6 হবে না, তারা 2 ম্যাচে 2টি হেরেছে। তারা যদি পরের 2টি ম্যাচ জেতে, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শ্রীলঙ্কার পয়েন্ট হবে সর্বোচ্চ কিন্তু আপনার 4 হবে। শ্রীলঙ্কা পরে 2টি ম্যাচ জিতলে শ্রীলঙ্কার সর্বোচ্চ পয়েন্ট হবে 4। তো এক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ, তাদের কিন্তু সুযোগ একটা রয়েছে এখনো। তো অবশ্যই নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ভালো কিছু করলে বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করবে নিশ্চিত থাকেন। তো যেহেতু আমরা গ্রুপ ডি নিয়ে আলোচনা করলাম, এবং A B C এই দুটা দলের বা এই তিনটা গ্রুপ, A B C তিনটা গ্রুপের পয়েন্ট টেবিল আমরা আগেই দেখেছি, তারপরেও আপনাদেরকে স্ক্রিনে শুধুমাত্র আমরা পয়েন্ট টেবিলটা দেখাচ্ছি যে কোন দলের অবস্থান কোথায়, এবং শুধুমাত্র পয়েন্টটা বলে দিচ্ছি। তো গ্রুপ A-তে কিন্তু আপনার পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইন্ডিয়া। ইন্ডিয়া 2 ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে 4। 2 নম্বরে যুক্তরাষ্ট্র 2 ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে 4। 3 নম্বরে কানাডা, তারা কিন্তু 2 ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে 2। এরপর পাকিস্তান 2 ম্যাচ খেলেছে, কোনো পয়েন্ট পায়নি। আয়ারল্যান্ড রয়েছে 5 নম্বরে, আয়ারল্যান্ডও 2টি ম্যাচ খেলেছে, কোনো পয়েন্ট পায়নি আয়ারল্যান্ড। এরপর গ্রুপ বি-তে 1 নম্বরে রয়েছে স্কটল্যান্ড। স্কটল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, যেখানে পয়েন্ট পেয়েছে 5। এরপর 2 নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 2 ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে 4। 3 নম্বরে নামিবিয়া। নামিবিয়া 2 ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে 2। এরপর 4 নম্বরে ইংল্যান্ড। ইংল্যান্ড 2 ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে 1। 5 নম্বরে ওমান, তারা 3 ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি।
এরপর গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থানটা দেখবো। তো গ্রুপ সি তে যে 5টি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আফগানিস্তান, আফগানিস্তান 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 4। এরপর 2 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, তারা 2 ম্যাচে পয়েন্ট পেয়েছে 4। 3 নম্বরে উগান্ডা, তারা 3 ম্যাচে পয়েন্ট পেয়েছে 2। 4 নম্বরে পাপুয়া নিউগিনি, 2 ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। নিউজিল্যান্ড রয়েছে 5 নম্বরে, তারা 1 ম্যাচ খেলেছে, কোনো পয়েন্ট পায়নি। তো সংক্ষিপ্তভাবে পরবর্তী 3টি গ্রুপের পয়েন্টটা আপনাদেরকে বলে দিলাম, বিস্তারিত আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে কিন্তু আমরা পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেই বিস্তারিত ভাবে। তো আজকে যেহেতু একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার কারণে আপনাদেরকে শুধুমাত্র গ্রুপ ডি নিয়ে আলোচনা করলাম বিস্তারিত ভাবে, বাকিগুলো সংক্ষিপ্ত ভাবে। তো আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা কিন্তু জার্সি ফর ইউতে জার্সি বানাতে পারবেন নিজের পছন্দের ডিজাইনে, কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সের জার্সি প্রস্তুত করে দেবে। কমপক্ষে 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন জার্সি ফর ইউতে। অর্ডার কনফার্মের 3 থেকে 4 দিন পর আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার যোগে ডেলিভারি পাবেন জার্সি ফর ইউর পক্ষ থেকে। তো আপনারা আপনাদের এলাকায় যদি ক্রিকেট, ফুটবল বা যে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, সে সকল টুর্নামেন্টে যদি আপনাদের কাস্টমাইজ ডিজাইনের জার্সি বানানোর প্রয়োজন হয়, নিজের পছন্দের ডিজাইনের জার্সি বানানোর প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন জার্সি ফর ইউতে। আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার, স্পন্সর, লোগো সবকিছু দিয়ে আপনার পছন্দের ডিজাইনের জার্সি প্রস্তুত করে দেবে জার্সি ফর ইউ। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জার্সি ফর ইউতে যোগাযোগ করতে পারেন। তাদের অফিসের ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211। তো যাই হোক, চলুন এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল আগামীকাল 11ই জুন মঙ্গলবার, 11ই জুন মঙ্গলবার কিন্তু একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে টি20 ক্রিকেট বিশ্বকাপে, যেখানে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে, এরপর কিন্তু আপনার পরবর্তী দিনে কিন্তু আবারও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি হলো আপনার 12 তারিখে। তো 12 তারিখে কিন্তু তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 তারিখ বুধবার। তো 12 তারিখে কিন্তু তিনটি ম্যাচ রয়েছে, তার মাঝে কিন্তু প্রথম ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে নেপালের, ম্যাচটি শুরু হবে ভোর 5টা 30 মিনিটে। এরপর দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিবিয়ার, ম্যাচটি শুরু হবে ভোর 6টা 30 মিনিটে। এরপর কিন্তু আপনার দিনের তৃতীয় ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইন্ডিয়ার, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিটে। তো এই ছিল পরবর্তী ম্যাচের আপডেট। চলুন এখন দেখেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, এখানে কিন্তু কোনো পরিবর্তন আসেনি আজকে। তো এই 5 জনের তালিকায় 5 নম্বরে রয়েছেন নিকোলাস ক্রিটন, কানাডার ব্যাটসম্যান, 2 ম্যাচে রান করেছেন 100। এরপর 4 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস, তিনি 2 ম্যাচে রান করেছেন 100। 3 নম্বরে ইব্রাহিম জারদান, আফগানিস্তানের ব্যাটসম্যান, 2 ম্যাচে রান করেছেন 114। এরপর কিন্তু 2 নম্বরে রয়েছেন অ্যারন জোন্স, যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, 2 ম্যাচে রান করেছেন 130। 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের ব্যাটসম্যান, 2 ম্যাচে রান করেছেন 156। এখন যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি, তাহলে তার আগে আপনাদেরকে বলে দেয় সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, এই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 20 জন বা সেরা 15 জনের তালিকায় 13 নম্বরে অবস্থান করছে তাওহিদ হৃদয়। 13 নম্বরে চলে এসেছে তাওহিদ হৃদয় 2 ম্যাচে রান করেছেন 77। তো প্রথম ম্যাচে 40 রান করেছিল, দ্বিতীয় ম্যাচে তাওহিদ হৃদয় রান করেছে কিন্তু 37 রান, সর্বমোট 77 রান করে কিন্তু তাওহিদ হৃদয়ের অবস্থান 13 নম্বরে। তো বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা রান করতে পারে না, কিন্তু তাওহিদ হৃদয় ঠিকই রান করতে পারে। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। নাজমুল হোসেন শান্তর কাছে মনে হয় এটা আপনার মিরপুরের মাঠ, রান করা যাবে না, কিন্তু তাওহিদ হৃদয়ের কাছে মনে হয় যে সিলেটের মাঠ বা চট্টগ্রামের মাঠ, এখানে কিন্তু ঘুমাত্তা রান করে যাচ্ছে আপনার তাওহিদ হৃদয়। তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। তো চলুন আমরা এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। 4 নম্বরে ওমানের খেলোয়াড় মেহরান খান 3 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর 3 নম্বরে ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার আখিল হোসাইন 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে এনরিচ নরকিয়া, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিচ নরকিয়া 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। 1 নম্বরে আফগানিস্তানের পেস বোলার ফাজল হক ফারুকি, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় আফগানিস্তানের পেস বোলার কিন্তু ফাজল হক ফারুকি। সকল অবস্থানে কিন্তু আফগানিস্তানের বোলাররা বা ব্যাটসম্যানরা কিন্তু রাজত্ব করছে এবারের টি20 ক্রিকেট বিশ্বকাপে। তো বাংলাদেশের যে আজকের ম্যাচের পারফরমেন্স, এই পারফরমেন্সটা কিন্তু অবশ্যই কিন্তু বোলাররা যারা, তারা কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু ব্যাটসম্যানরা যে পারফরমেন্স করেছে একদম হতাশ করে দিয়েছে। একমাত্র তাওহিদ হৃদয় ব্যতীত কারো মাঠের যে তাদের খেলার যে ধরন, এটি একদম কিন্তু সন্তুষ্টজনক নয়। তাওহিদ হৃদয়ের পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা ভালো খেলেছে। মাহমুদুল্লাহ রিয়াদ একজন সিনিয়র খেলোয়াড়, প্রতি ম্যাচে যে মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয় তারাই রান করবে এমনটি কিন্তু নয়। তো এখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত হয় নাই। কিন্তু জাকের আলী আনিক, তার হাতে যে সুযোগটা এসেছিল, সে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, বল হাতে মাত্র 1 ওভার বল করে 6 রান দিয়েছেন। বল হাতে তিনি 1 ওভার বল করেছেন, ব্যাট হাতে তিনি আবার ব্যর্থ, ব্যাট হাতেও কিন্তু তিনি ব্যর্থ। তো বল হাতে অথবা ব্যাট হাতে যে কোনো একটা বিভাগে তো সাকিব আল হাসানের পারফরমেন্স করতে হবে, তো সেখানে সাকিব আল হাসান কিন্তু পুরোই ব্যর্থ করে দিয়েছে।
তো সাকিব 4 বল খেলে মাত্র 3 রান করেছে আজকে। তো সাকিব আল হাসানের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত ছিল এমন লো স্কোরিং একটা ম্যাচে। তাদের কিন্তু অভিজ্ঞতাটা আজকের ম্যাচে যদি কাজে লাগাতে না পারে তাহলে কোন ম্যাচে তারা কাজে লাগাবে, এমনটি কিন্তু প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে কিন্তু আজকে বাংলাদেশের খেলোয়াড়রা পুরোই হতাশ করেছে। তানজিদ তামিম তিনি 9 বলে 9 করেছেন, লিটন দাস 13 বলে 9 করেছেন, লিটন কুমার দাস 13 বলে 9, প্রথম 6 বলে তো কোনো রানই করতে পারেনি লিটন কুমার দাস। সব মিলিয়ে লো স্কোরিং ম্যাচ বলে তারা আবেগে গা ভাসিয়ে একের পর এক ডট বল খেলে গিয়েছে, একের পর এক ডট বল খেলে গিয়েছে। কিন্তু তাদের মাথায় ছিল না যে এই মাঠে গতদিন পাকিস্তান হেরেছে, গতদিনে পাকিস্তান হেরেছে ইন্ডিয়ার কাছে মাত্র 6 রানে, একই মাঠে একই ভাবে। লো স্কোরিং ম্যাচ কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটাও ছিল, 120 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান কিন্তু মাত্র 6 রানে হারেছে আপনার ইন্ডিয়ার কাছে একই ভাবে। ইফতেখার আহমেদ কিন্তু শেষ পর্যন্ত মাঠে মানে আপনার শেষ ওভারে 18তম ওভারের শেষের দিক পর্যন্ত কিন্তু ইফতেখার আহমেদ মাঠে ছিল। ইফতেখার আহমেদ কিন্তু একজন হার্ড হিটার ফিনিশার বলা চলে পাকিস্তানের, সেও কিন্তু ম্যাচ জেতাতে পারেনি। তাহলে সেই একই ভঙ্গিতে কিন্তু বাংলাদেশও কিন্তু এগোছে, মানে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, মাহমুদুল্লাহ রিয়াদও ম্যাচটা জিতাতে পারেনি। তো মানে পাকিস্তান যেভাবে হেরেছে ইন্ডিয়ার কাছে, বাংলাদেশও সেভাবে হারলো কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে। একদম পুনরাবৃত্তি ঘটেছে কিন্তু এই ম্যাচগুলোর পারফরমেন্স বা বাংলাদেশ ও পাকিস্তানের যে পরাজয় দুটা কিন্তু একই ভাবে ঘটেছে বলা চলে। তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন বিদ্ধ করবেন বাজে আম্পায়ারিং এর, তো এখানে বাজে আম্পায়ারিং এর প্রশ্ন অবশ্যই উঠবে, তবে এখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু বাজে যে ব্যাটিং সেটা ফুটে উঠেছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছিল বাংলাদেশ, কিন্তু বাজে ব্যাটিং যে এটা কিন্তু ফুটে উঠেছিল। তো সেই ক্ষেত্রে অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত ছিল বাংলাদেশের, যে অন্তত এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা ভালো সুযোগ এসেছিল, আমরা তো ধরে নিয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে না, কিন্তু বাংলাদেশের বোলাররা সেই সুযোগটা তৈরি করে দিয়েছিল। এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগানো উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে, বাংলাদেশের হাতে এখনো 2টি ম্যাচ রয়েছে। 2টি ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারাতে পারলে বাংলাদেশ অবশ্যই সুপার এইটে কোয়ালিফাই করবে। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও যদি জেতে সেক্ষেত্রেও সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে অবশ্যই আপনার শ্রীলঙ্কাকে জিততে হবে, নেদারল্যান্ডসকে হারতে হবে যদি বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হারে। এই সকল সমীকরণ নিয়ে কিন্তু এর আগে আমরা আপনাদেরকে ভিডিও জানিয়ে দিয়েছিলাম, অবশ্যই সেই ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। যাই হোক, আপনাদেরকে শেষ পর্যন্ত আবারও জানিয়ে দেয়, আপনারা যদি নিজের পছন্দের ডিজাইনের জার্সি বানাতে চাচ্ছেন অবশ্যই আপনারা জার্সি ফরুতে যোগাযোগ করবেন। জার্সি ফরু আপনাকে আপনার পছন্দের ডিজাইনের জার্সি বানিয়ে দেবে বা প্রস্তুত করে দেবে। তো কমপক্ষে 10 পিস থেকে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করার সুযোগ রয়েছে জার্সি ফরুতে। জার্সির অর্ডার কনফার্ম করার 3 থেকে 4 দিন পর কুরিয়ার যোগে আপনাকে জার্সি পাঠিয়ে দেবে কিন্তু জার্সি ফরিউ। তো আপনারা অবশ্যই জার্সি ফরুতে যোগাযোগ করতে পারেন, তাদের অফিসের ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 11 12/11। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।